সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার প্রশ্নোত্তর পর্বের আলোচনা শুরু করতে চলেছি। চলতরিত অধ্যায়ের পড়াশোনা আমাদের শেষ, তাই আজকে প্রশ্নোত্তর পর্ব। সবার প্রথমে আমরা বহুল বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী 10টি দেখে নেব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের এই রকম আরও ভিডিও পেতে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করবেন। এবার আমরা প্রথম প্রশ্নের দিকে এগোবো, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী 10টি। প্রথম প্রশ্ন কি আছে, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? রোধাঙ্ক হ্রাস পাওয়া মানে রোধ হ্রাস পাওয়া। কার হয় সেটা? অর্ধপরিবাহীর। আমরা আগেই পড়েছি যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়ালে রোধটা কমে যায়। আর রোধের মধ্যে দিয়ে টি সময় ধরে আই প্রবাহ চললে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে তা হলো, এটা হচ্ছে কিন্তু আমরা জানি সেই তাপ সংক্রান্ত জুলের সূত্র I²RT, এইটা। ঠিক আছে। এরপরে 3 নাম্বার, বর্তনীতে ইলেকট্রন প্রবাহজনিত অভিমুখ হলো, ইলেকট্রন প্রবাহের অভিমুখ বলেছে, তড়িৎ প্রবাহের অভিমুখ বলেনি। তড়িৎ প্রবাহের বিপরীত দিকে ইলেকট্রন প্রবাহ হয়। তড়িৎ প্রবাহ কোন দিকে হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কিন্তু ইলেকট্রন প্রবাহ কি হবে তাহলে? নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে। ঠিক আছে, তাহলে এটা হবে। শ্রেণী সমবায়যুক্ত 3টি রোধের মধ্যে সম্পর্ক কাদের মধ্যে? শ্রেণী সমবায় সম্পর্ক বলেছে R1 R2 R3 হয়, তবে কি হবে? প্রবাহ মাত্রা প্রত্যেকের মধ্য দিয়ে। এবার এইটা একটা সাধারণ ধারণা থেকে বোঝা যায় যে এখানে কিন্তু সমবায় শ্রেণী, সমান্তরাল নয়। তাহলে এই ক্ষেত্রে এর প্রত্যেকের মধ্যে কিন্তু প্রবাহ মাত্রা সমান হবে, অর্থাৎ I1 = I2 = I3। BOT 1 BOT = কত জুল? 1 BOT মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 কিলোওয়াট আওয়ার kHW। তাহলে সেটা থেকে আমরা এটা বের করতে পারবো খুব সহজেই। দেখো এখানে 1 BOT মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার। তার মানে এখানে হচ্ছে 1000 জুল পার সেকেন্ড ইন্টু 3600 সেকেন্ড। তার মানে সমান এটা দাঁড়ালো 1000 ইন্টু 3600। তার মানে সমান 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে। তাহলে 1 BOT মানে কিন্তু এইটা। কোন অপশনটা হবে? দেখো সবার শেষটা, 3.6 ইন্টু 10⁶ জুল। পরে কি আছে, 220 ভোল্ট 100 ওয়াট আর 110 ভোল্ট 100 ওয়াট বাতি দুটির অনুপাত কত? বাতি দুটির কিসের অনুপাত? প্রবাহ মাত্রার অনুপাত কত? কি হবে প্রবাহ মাত্রার অনুপাত? প্রবাহ মাত্রার সঙ্গে এদের সূত্র কি? এখানে কি কি আছে দেখো, সূত্র হচ্ছে P1 = I1 V1, দুটোর ক্ষেত্রে ধরছি, আর একটা ক্ষেত্রে P2 = I2 V2। তাহলে এই ক্ষেত্রে দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু কি আছে, এখানে কোশ্চেনটাতে দেখো, কোশ্চেনটা বলছে 100 ওয়াট দুটোই। তাহলে P1 = P2, তাহলে P1 = P2 = 100। তাহলে এটা সূত্র কি? I1 V1 = I2 V2। এখানে I1 I2 দেখো দেওয়া নেই, কিন্তু অনুপাতটাই বের করতে বলেছে। তাহলে I1/I2 = কি দাঁড়াবে? V2/V1। তাহলে এখানে যদি আমরা দেখে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? V2 মানে কত আছে? পরেরটা 110 আর 220, তার মানে 1/2। তাহলে I1 I2 1:2। তাহলে কোন অপশনটা হবে? এইটা হবে। এখানে দেখো 1:2, এটা। পরেরটা কি আছে, 12 ভোল্ট ব্যাটারিতে যুক্ত একটি বাল্বে 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা টানে। বাল্বটির ক্ষমতার সূত্র, এখানে ভোল্ট দেওয়া আছে, অ্যাম্পিয়ার দেওয়া আছে, মানে ভি আর আই দেওয়া আছে। সূত্র কি? ক্ষমতা P = I × V। তাহলে এখানে আছে 0.5 অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট। কত ভোল্ট আছে? 12 ভোল্ট। তাহলে এটা গুণ করলে কত হবে? 5 × 60, তাহলে 6.0 এত ওয়াট। তাহলে এটা হচ্ছে 6 ওয়াট। P = 6 ওয়াট। কত অপশন হবে এটা? এইটা। শর্ট সার্কিট সময় বর্তনীতে তড়িৎ প্রবাহ কি হয়? আমরা জানি শর্ট সার্কিট সময় তড়িৎ প্রবাহ বেড়ে যায়, এই যে আছে, খুব বেশি বেড়ে যায়। তার ফলেই কিন্তু তখন আমাদের কি কাজ করে? ফিউজ তার কাজ করে। ফিউজ তার তখন গলে গিয়ে বর্তনীতে প্রবাহ বন্ধ করে দেয়। আচ্ছা, পরের প্রশ্ন কি? যদি একটি রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদ অর্ধেক হয়ে যায় তাহলে তড়িৎ ক্ষমতা কি হবে? দুই প্রান্তের বিভব প্রভেদ যদি অর্ধেক হয় তাহলে তড়িৎ ক্ষমতা, আগের সূত্রটাই চলে আসা আবার। তড়িৎ ক্ষমতা মানে এমনি ক্ষমতা P = I × V। তাহলে বিভব প্রভেদ যদি অর্ধেক হয় তাহলে ক্ষমতা কি হবে? I × V/2 হলে এটা হচ্ছে P/2। P = V/2, তাহলে অর্ধেক হয়ে যাবে ক্ষমতা, তাই না? তাহলে এটা হয়ে যাবে অর্ধেক। রোধাঙ্কের SI একক, এটা আমরা আগেই পড়েছি, সেটা হচ্ছে ওহম মিটার। তাহলে এই ছিল আমাদের প্রথম অংশ, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর 10টি প্রশ্নের সমাধান।
এবার আমরা দ্বিতীয় অংশ থেকে এগোবো। দ্বিতীয় অংশ আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী 10টি। এইবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী 10টা দেখে নিই। সবার প্রথমে কি আছে দেখো, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? বলো। চৌম্বকের বামহস্ত নিয়ম মনে আছে, বাঁ হাতের আঙ্গুল 3টে, তার মধ্যে এইটা কি দিক নির্ণয় করছিল, এটা কি নির্ণয় করছিল, আর মাথায় রাখতে পারে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আর এটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ তার বিক্ষেপের দিক, তাই না? তাহলে এই ক্ষেত্রে এদের প্রত্যেকের মধ্যে কি ছিল, কোণ কত ছিল, 90 ডিগ্রি, তাই না? তাহলে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে, এটা আসবে 90 ডিগ্রি বা এক সমকোণ। এমন একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। বলো, তড়িৎ চুম্বক ব্যবহৃত হওয়ার একটা যন্ত্রের নাম। টেলিফোনে ব্যবহার হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টেলিফোন হচ্ছে 3 পিন। টপের আর্থ পিন কোনটি? মোটা পিন, যে পিনটা মোটা সেটা হচ্ছে এখানে কিন্তু আর্থ পিন হিসেবে কাজ করে। 3 পিনের উপরে একটা থাকে পিন, সাইডে দুটো ছোট ছোট পিন থাকে, এটা ছিল 3 পিন, এরকম থাকে তার কানেক্টেড। তাহলে এই যে মোটা পিন, এই মোটা পিনটার কথা এখানে বলা আছে। আচ্ছা, সমদৈর্ঘ্য বিশিষ্ট মোটা ও সরু তামার মধ্যে কোনটার রোধ বেশি? অবশ্যই রোধটাকে সাধারণত জলের পাইপের সঙ্গে তুলনা করা যায়, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে সরু তামার, তার মানে সরু পাইপের মধ্যে জল কম যাবে, অর্থাৎ তার ক্ষেত্রে বাধা বেশি, অর্থাৎ রোধ বেশি। তাই এই ক্ষেত্রে সরু তামার তার যেটা আছে সেটারই কিন্তু রোধ বেশি। তড়িৎ ক্ষমতার এসআই একক কি? একটু আগে আমরা দেখলাম আগের প্রশ্নে। তড়িৎ ক্ষমতার এসআই একক কি? এসআই একক হলো ক্ষমতার যা একক তাই, অর্থাৎ ক্ষমতার একক কি? ওয়াট। তাহলে এসআই একক এই ক্ষেত্রে কি হবে? ওয়াট। অ্যামমিটারের সাহায্যে ব্যবহার উল্লেখ করো। অ্যামমিটার দিয়ে আমরা কি করি? তাহলে অ্যামমিটারের সাহায্যে আমরা কি করি? তড়িৎ প্রবাহ মাত্রা মাপি, ঠিক আছে? কিলোওয়াট ঘন্টা দিয়ে কোন ভৌত রাশির পরিমাপ করা হয়? এর আগেই পড়েছিলাম কিলোওয়াট ঘন্টা 1 কিলোওয়াট আওয়ার, এর আগে শর্ট কোশ্চেনেই পড়লাম, বা সেটাকে বলে 1 বিওটি। এবং সেটা কি এককে আসলো? এককটা আসলো কিন্তু মাথায় রাখো জুল, তার মানে এটা এনার্জি বা শক্তি কিছু আসছিল, তারপর সেটা কত আসছিল? জুল, শক্তি, তাই না? তাহলে কিলোওয়াট ঘন্টা দিয়ে কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? এখানে সেটা হচ্ছে শক্তি, ঠিক আছে? ক্ষমতা নয় কিন্তু। আচ্ছা, ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যোগ করা হয়? স্বাভাবিক, ফিউজ তারের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা আমাদের বাড়ির যে বর্তনী তার মধ্যে দিয়ে যাবে, সেটা তো ফিউজ তারের মধ্যে যেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সমবায়টা কি হবে? শ্রেণী সমবায়, ঠিক আছে? শ্রেণী সমবায়, তাহলে কিন্তু হবে না। সমান্তরাল সমবায় হলে কিন্তু যাবে না। ভোল্টামিটার দিয়ে কি পরিমাপ করা হয়? বিভব প্রভেদ, ঠিক আছে? বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্টামিটার দিয়ে। পরের প্রশ্নের দিকে এগোবো। পরের প্রশ্ন কি আছে? সংক্ষিপ্ত উত্তরাধিক প্রশ্ন 10টি, ঠিক আছে? দেখে নেওয়া যাক। সবার প্রথম প্রশ্ন কি আছে? রোধাঙ্ক বলতে কি বোঝায়? এটা আগে আমরা পর্বগুলোতে পড়েছি রোধাঙ্ক কি। সেখানে আমরা কি দেখেছিলাম? যে রোধ দুটো জিনিসের উপর নির্ভর করছিল। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন যাচ্ছিল তখন সেই পরিবাহীর যে দৈর্ঘ্য তার সঙ্গে নির্ভর করছিল আর প্রপোর্শনাল টু এল, এটা একটা। আর একটা কি ছিল? আর প্রপোর্শনাল টু 1/a। সেইখানে দুটোকে একসঙ্গে লিখলে আর প্রপোর্শনাল টু এল বাই এ, এবং সেখান থেকে ছিল আর সমান সমান রো এল বাই এ। এই যে রো, তাহলে রোকে বলছে রোধাঙ্ক, তাহলে রোটা যদি বের করি তাহলে কি দাঁড়াবে? রো সমান সমান আর এ বাই এল। তাহলে এল এ দুটোই 1, মানে যদি কোনো একক ঘনক হয় তাহলে একক ঘনকের দুই প্রান্তের মধ্যবর্তী যে রোধ তাকেই আমরা কি বলবো? রোধাঙ্ক, ঠিক আছে? রোধাঙ্ক হচ্ছে এটাই। তাহলে একক ঘনকের দুই প্রান্তের মধ্যবর্তী যে রোধ তাকে আমরা বলবো কি? রোধাঙ্ক, রো। তাহলে প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্নের দিকে এগোই। দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো। দ্বিতীয় প্রশ্ন আছে একটি পরিবাহীর রোধ ও তারের ব্যাসের উপর কিভাবে নির্ভর করে? পরিবাহীর রোধ তারের ব্যাসের উপর কিভাবে নির্ভর করে সেটার আগে আমরা দেখে নিই যে রোধ আর প্রপোর্শনাল কি ছিল? 1/a। এবার একটা তার মনে করো আছে, এই যে একটা তার, এই তারের মধ্যে দিয়ে কি হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই রোধের কথাই আমরা বলছি। তাহলে ক্ষেত্রে এই যে মুখটাই কিন্তু এ, আর এই পুরোটা কিন্তু এল। তাহলে এখান থেকে আমরা কিন্তু আরেকটা লিখতে পারি আর প্রপোর্শনাল টু এল, বা আর সমান সমান রো এল বাই এ, এটা আমরা জানি। এবার প্রশ্নটা কি আছে দেখো, বলছে একটি পরিবাহীর রোধ তারের ব্যাসের উপর কিভাবে নির্ভর করে? ব্যাস বলেছে এইটা, তাহলে ব্যাসের উপর, কিন্তু ব্যাসের সঙ্গে এরিয়ার সম্পর্ক কি? ক্ষেত্রফলের। তাহলে এখানে হচ্ছে পাই আর স্কোয়ার সমান সমান কি? এ, আর ব্যাস মানে কত? যদি ডি ধরি তাহলে সমান সমান 2r। তাহলে এখান থেকে সেটাই লিখো। তাহলে রো এল বাই এ মানে কত? পাই আর স্কোয়ার।
এটা ছিল আর। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দরকার, এই ক্ষেত্রে এইগুলো জিনিস তো সব ধ্রুবক, যদি আমি ধরে নিই রো আর এল দরকার নেই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আর স্কোয়ারটা দিকে নিয়ে চলে এলাম, তাহলে সমান সমান রো এল বাই পাই আর। তাহলে এখান থেকে আর সমান সমান কি দাঁড়াচ্ছে, সবার উপর রুট ওভার পড়ে যাবে রো এল বাই পাই আর, তাই না? তাহলে 2r সমান সমান 2 এখানে চলে আসবে, 2 রুট ওভার রো এল বাই পাই আর, সবগুলোই কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র এটাও লিখতে পারি যে 2r মানে ডি এর প্রপোর্শনাল, সবগুলো কনস্ট্যান্ট, তাহলে 4 হয়ে যাচ্ছে, তাহলে রুট ওভার 4 বাই আর, এইটা ঠিক আছে। পরের প্রশ্নে কি আছে, যে একটি বাল্বের গায়ে 220 ভোল্ট ও 60 ওয়াট লেখা আছে, এর অর্থ কি? এর অর্থ দেখো, 220 ভোল্টের সঙ্গে যদি আমরা যুক্ত করি, তাহলে 60 ওয়াট মানে কি, ওয়াট এটা ক্ষমতার একক, তাহলে জুল পার সেকেন্ড, তাই না? ওয়াট মানে জুল পার সেকেন্ড, এসআই একক। তাহলে সেই ক্ষেত্রে কি বলতে হবে, যে বাল্বটি 220 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করলে 60 জুল পার সেকেন্ডে তড়িৎ শক্তি খরচ করবে। তাহলে প্রত্যেক সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তিও কি করবে, খরচ করবে। ঠিক আছে। পরের প্রশ্নে কি আছে, 2 ওহম 3 ওহম 4 ওহম রোধযুক্ত তিনটি পরিবাহীকে কোন সমবায়ে যুক্ত করলে প্রতিটির মধ্যে দিয়ে একই মাত্রার তড়িৎ প্রবাহিত হবে? তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা একই হবে। এটা একমাত্র আমরা জানি যে শ্রেণী সমবায় হলেই সেটা সম্ভব। 2, 3, 4 এই তিনটে রোধকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে তার মধ্যে থেকে প্রত্যেকের মধ্য দিয়েই একই তড়িৎ প্রবাহিত হবে। সমবায়ের তুল্যরোধ কত? তুল্যরোধ হচ্ছে এদের যোগফল, তাহলে 2, 3, 5 যোগ 4 9, তাহলে সমবায়ের তুল্যরোধ কত হবে, 9 ওহম। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহিত উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ও কিভাবে? তড়িৎ প্রবাহের ফলে পরিবাহিত উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা সূত্র কি ছিল, তাপের সূত্র এইচ সমান সমান কি ছিল, আই স্কোয়ার এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। তাহলে তাপ কার সঙ্গে সমানুপাতিক, আই স্কোয়ার অর্থাৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, রোধের সমানুপাতিক আর সময়ের সমানুপাতিক। তাহলে এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে, কিভাবে সেটা বলে দেওয়া হলো। পরের প্রশ্ন কি আছে, তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে ব্যবহার করে এমন দুটি যন্ত্রের নাম করো যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। অবশ্যই দৈনন্দিন জীবনে ব্যবহার করি কি, যেমন তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ইলেকট্রিক হিটার, আর একটা হচ্ছে ইস্ত্রি, দুটোই ব্যবহার করি, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে কাজে লাগিয়ে। ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এক, ফিউজ তার যেটা, সেটার গলনাঙ্ক কি করা হয়, নিম্ন গলনাঙ্ক করা হয়, গলনাঙ্ক খুব কম করা হয়, এবং কি করা হয়, তারটা খুবই সরু করা হয়। ঠিক আছে। আর 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বাড়লে কি পরিমাণে তাপ উৎপন্ন হবে? এই যে সূত্র এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার আর টি, এই পরিমাণে তাপ উৎপন্ন হবে। কিন্তু এই ক্ষেত্রে দেওয়া 30 ওহম বলেছে, তাহলে আর দেওয়া আছে, পরিবাহীর মধ্যে 10 অ্যাম্পিয়ার অর্থাৎ আই দেওয়া আছে, তড়িৎ প্রবাহটা কি হারে তাপ উৎপন্ন হবে, সময় টি দিয়ে ভাগ করে দিতে হবে, কি হার বলেছে, তাহলে আই স্কয়ার আর। তাহলে এক্ষেত্রে 10 ইন্টু 10 100 ইন্টু আর, তাহলে 100 ইন্টু 3 300 ইন্টু 10 3000, তাহলে 3000, ঠিক আছে, পার সেকেন্ড। তাহলে এখানে এটা দুটোই এসআই এককে আছে, তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াবে, 3000 জুল পার সেকেন্ড, এভাবে তাপ উৎপন্ন হবে। আচ্ছা, এরপরে কি আছে, একটি পরিবাহীর তারের রোধ তারটির দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে লেখো। এটা এর আগে সমাধানই করলাম, রোধ দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভর করে একটু দেখলাম কি, যে এই যে আগের সমাধানে আমরা দেখেছিলাম যে প্রস্থচ্ছেদের বর্গের প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক আর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, এবং এটা আমরা করে ফেলেছি, তাহলে এটা আর করছি না। শেষ প্রশ্ন, তড়িৎ প্রবাহ, বিভব প্রভেদ ও রোধের প্রত্যেকটি এসআই একক লিখো। তড়িৎ প্রবাহ আই এর এসআই একক কি অ্যাম্পিয়ার, বিভব প্রভেদের ক্ষেত্রে ভোল্ট এবং রোধের ক্ষেত্রে ওহম, প্রত্যেকটির এসআই একক তাহলে বলা হলো। এবার আমার পরের প্রশ্নের দিকে এগোই। পরের প্রশ্ন কি আছে, 4 নম্বর, অর্থাৎ দীর্ঘ উত্তরাভিত্তিক প্রশ্ন 10টি, দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে, বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। পার্থক্য দুটো কি কি? বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল, আর তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ। 1, 2 নম্বর হচ্ছে বিভব প্রভেদের ক্ষেত্রে কি হচ্ছিল, যে তড়িৎ শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছিল, কিন্তু তড়িৎচালক বলের ক্ষেত্রে কি, সেটা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর একটা বলতে পারা যায়, সেটা হচ্ছে বিভব প্রভেদ মাপা হয় ভোল্টমিটারের সাহায্যে, আর তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে এগুলো বলা যেতে পারে। পরে কি আছে, গৃহস্থলীতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? কারণ দুই প্রান্তে বিভব প্রভেদ একই থাকে, ফলে এই ক্ষেত্রে যে বাল্ব বা যেগুলো বৈদ্যুতিক সরঞ্জাম জ্বলবে বা চলবে, সেগুলো কি হবে, সেগুলো বেশি পরিমাণে কি করবে, উজ্জ্বল্য দেবে, বিভব প্রভেদ একই থাকার জন্য উজ্জ্বলতা বেশি হবে। ঠিক আছে। তারপর কি, একটি বাল্যর চক্রে ঘূর্ণনে কি প্রভাব দেখা যায় যদি চুম্বকের মেরুর অবস্থান উল্টে দেওয়া যায়? তাহলে উল্টো দিকে ঘুরবে, কারণ বাল্যর চক্রে ঘূর্ণনটা আমরা জানি। সেক্ষেত্রে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে চুম্বক ডিরেকশন, চুম্বক ক্ষেত্রের যে দিক, সেটা যদি উল্টে যায়, তাহলে সেই ক্ষেত্রে যে ঘূর্ণন সেটা কিন্তু উল্টে
যাবে। আবার যে তড়িৎ প্রবাহের মাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হবে, তাহলে ঘূর্ণনটা বেড়ে যাবে। ঠিক আছে, আর্থিং এর প্রয়োজনীয়তা কি? আর্থিং এর প্রয়োজনীয়তা একদিন আমরা পড়েছিলাম। সাধারণত কোনো ধাতব বৈদ্যুতিক যন্ত্রে এই আর্থিং দেওয়া থাকে। এক্ষেত্রে কি হয় যে মেন তারের সঙ্গে যে ধাতব ঢাকনাযুক্ত যে বৈদ্যুতিক যন্ত্র আছে তার যদি কোনো কারণে কানেকশন হয়ে গিয়ে তড়িৎ প্রবাহিত হয় ধাতব ঢাকনাযুক্ত পাত্রে, তাহলে সেখান থেকে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কি করা হয়, আর্থিংটা দেওয়া হয়, যাতে সেই বিদ্যুৎ লাইভ তারের সেই বিদ্যুৎটা ডিরেক্ট মাটিতে চলে যেতে পারে, এবং তার ফলে কি হবে, ফিউজ তার গলে গিয়ে প্রবাহমাত্রা বন্ধ হয়ে যাবে। এই জন্য এই আর্থিংটা ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে, ওহমের সূত্রটি বিবৃত করে এবং সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায় লিখো। কি সূত্রটা প্রথম ছিল যে বিভব প্রভেদ ভি প্রপোর্শনাল টু আই, বিভব প্রভেদ যেরকম হয় প্রবাহমাত্রা ঠিক সেরকম হবে, বা আই প্রপোর্শনাল টু ভি, যাই হোক। তাহলে এখান থেকে ছিল ভি সমান সমান আই ইন্টু আর, এই কনস্ট্যান্ট, এখান থেকে রোধের সংখ্যাটা আসছিল, এটা ছিল ভি প্রপোর্শনাল টু আই, এটাই ছিল ওহমের সূত্র। এবং সেখান থেকে কিন্তু এই আর, সেটাকে আমরা সবার প্রথম বলেছিলাম যে সমানুপাতিক ধ্রুবক, এবং তারপরেই সেটার নাম দেওয়া হয়েছে রোধ। এবং রোধের সঙ্গে আমরা পাই এখান থেকে, যদি এখানে একক প্রবাহমাত্রা হয় কোনো তারের মধ্য দিয়ে, যদি একক প্রবাহমাত্রা হয়, একক প্রবাহমাত্রা কোনো তারের মধ্যে দিয়ে যদি প্রবাহমাত্রা এক হয়, তাহলে সেই ক্ষেত্রে যে বিভব প্রভেদ, দুই প্রান্তে যে বিভব প্রভেদ, সেটাই হচ্ছে ওই পরিবাহীর রোধ। ঠিক আছে, তাহলে এইটা ছিল। পরের কি আছে, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি বিবৃত করো। এটা অলরেডি আমরা জানি, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা আমরা জানি। সেখানে বাম হাতে তিনটা আঙুলকে পরস্পর সমকোণে রেখে যদি আমরা বলি, তাহলে এই আঙুলটা যদি চৌম্বক ক্ষেত্রের দিক দেখায়, এটা যদি তড়িৎ প্রবাহের দিক দেখায়, তাহলে এটা হচ্ছে সেই পরিবাহীর বিক্ষেপের অভিমুখ দেখাবে। ঠিক আছে, এটা ছিল ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে কি বোঝো? কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট মানে কোষের ভেতরে যে পাত আছে, তড়িৎ পাত, তাদের মধ্যে কিন্তু বিভব প্রভেদ 6 ভোল্ট। আচ্ছা, একটি 220 ভোল্ট 40 ভোল্ট বাল্বকে 220 ভোল্ট মেন লাইনে লাগানো হলো। বাল্বটির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা মানে আই বের করতে হবে, এখান থেকে সূত্র দিয়ে বের করা যাবে। এখানে ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, আই বের করতে হবে। সূত্র খুব সহজ, সূত্র পি সমান সমান আই ইন্টু ভি। তাহলে এই ক্ষেত্রে আমাদের আই বের করতে হবে, আই সমান সমান পি বাই ভি। পি কত আছে এখানে? পি আছে 40 ওয়াট, আর ভি কত আছে 220 ভোল্ট। এটা কাটা, তাহলে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 11, 2/11 ভাগ করলে যা দাঁড়াবে আর কি। তাহলে 11 কে 2.20, 11 কে 11, 9, 90, 8, এইরকম একটা অ্যাম্পিয়ার দাঁড়াবে। ঠিক আছে, 0.18 অ্যাম্পিয়ার এরকম একটা দাঁড়াবে। পরের প্রশ্ন কি আছে দেখো, তড়িৎ প্রবাহের তাপফল সংগঠিত জুলের সূত্রটি বিবৃত। এটা আমাদের আগেই হয়ে গেছে, আগে আমরা বলেছি, আর নতুন করে বলছি না। এরপরে কি বলছে, ভোল্টমিটার ও অ্যামিটারের যন্ত্রটি কিভাবে বর্তনীতে যুক্ত করা হয় এবং ভোল্টমিটার কি পরিমাপ করে। প্রথমতই বলে দিই, ভোল্টমিটার বিভব প্রভেদ পরিমাপ করে, এক। আর দুই বলছে ভোল্টমিটার ও অ্যামিটার যন্ত্রটিকে কিভাবে বর্তনীতে যুক্ত করা হয়। একটা হচ্ছে সমান্তরালে, একটা শ্রেণী সমবায়ে, দুইটা ভাবে যুক্ত করা হয়। ভোল্টমিটার যেহেতু দুই প্রান্তের বিভব প্রভেদ মাপে, সেই জন্য এটাকে অবশ্যই আমরা কি করব, সমান্তরাল সমবায়ে যুক্ত করব, আর এটা শ্রেণী সমবায়ে যুক্ত করব। এবার আমরা পরের প্রশ্নের দিকে এগোবো, দেখি কি আছে পরের প্রশ্নে। পরে আছে বিগত কয়েক বছরের প্রশ্নাবলী 10টি। বিগত কয়েক বছরের প্রশ্নাবলী নিয়েই আমরা এই প্রশ্নগুলো করেছি, তো নতুন করে আর দরকার নেই। তাহলে আজকে এখানেই আমাদের পর্ব শেষ। সবাইকে অশেষ ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অশেষ ধন্যবাদ।